ওকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়েছি এক্সিস মেডিকেল স্কুল এই পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্ট করো যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং ভোকালটা ক্লিয়ার কিনা। আজকে আমাদের টপিকস খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস, আমি অলরেডি লিখে দিয়েছি। টপিকসটা হচ্ছে বোনস। সো যারা যারা জয়েন করতে চাচ্ছ সবাই জয়েন করে ফেলো, আর যারা জয়েন করছো এবং লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্টস করবে যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর ভোকালটা স্পষ্ট কিনা। ওকে, সবাই জয়েন করো, আমি ক্লাসটা শুরু করে দিই। আর যারা দেখতে পাবো না তারা রেকর্ডেড লাইভটা দেখে নিই। আচ্ছা, আজকে আমাদের টপিকস হচ্ছে বোন। ওকে, বোনসটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা যে চলাফেরা করছি, আমাদের মাসেল অ্যাটাচমেন্ট সব কিছুর জন্য আমাদের বোনসটা খুব ইম্পর্ট্যান্ট। সো আজকের লেকচারটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি চেষ্টা করব, আসলে ব্যাপারটা হচ্ছে যে বোনসটা অনেক বড় একটা লেকচার। এই ক্লাসটা যেটা হচ্ছে তোমার বোনসের লেকচার, এটা আমি ক্লাসও নেই, হচ্ছে 2-3টা লেকচার নেই বোনসের উপরে, বিকজ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ছোট ছোট প্রচুর প্রশ্ন আসে, বোথ এসএকিউ এবং এমসিকিউ, এবং ভাইবার জন্য তো এটা বলাই বাহুল্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ যারা কমেন্টস করেছো। আমরা ফার্স্টই আসবো ডেফিনিশনে। হ্যাঁ, ডেফিনিশনটা কি? বোনস ইজ এ specialized connective tissue composed of cell dense intercellular substance impregnated with calcium salts, numerous blood vessels, and which is hard in consistency. ঠিক আছে, হার্ড ইন কনসিস্টেন্সি। এটা অবশ্যই স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, বিকজ কানেকটিভ টিস্যুগুলো হচ্ছে তোমার এটা হার্ড ফর্মে থাকে। এটার বোনসের যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে হার্ড কনসিস্টেন্সি। এর আগে আমরা কার্টিলেজ পড়ছিলাম, কার্টিলেজটা ছিল হচ্ছে ফার্ম কনসিস্টেন্সি, তাই না? আর একটা লিকুইড ফর্মে আমাদের কানেকটিভ টিস্যু থাকে, সেটা হচ্ছে ব্লাড। এরা সবাই হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে বোনসের মধ্যে কি কি থাকছে? বোনসের মধ্যে বোনসের সেল থাকবে, ডেন্স ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকবে, আর হচ্ছে তোমার নিউমেরাস ব্লাড ভেসেলস থাকবে, আর এদের কনসিস্টেন্সিটা হার্ড হবে। কেন কনসিস্টেন্সি হার্ড হবে? কারণ এখানে কি পাওয়া যাচ্ছে? আমাদের ক্যালসিয়াম ফসফেটটা পাওয়া যায়, তাই না? এটার জন্য হচ্ছে আমাদের বোনসের কনসিস্টেন্সিটা কিন্তু হার্ড। আমরা নেক্সট ইয়েতে যাই, স্লাইডে যাই। ফাংশন, এটা কি হিসেবে কাজ করে দেখো, এটা হচ্ছে একটা রিজিড ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। ঠিক আছে, ইট ফর্মস দ্য রিজিড ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। এটা মাসেলের লিভার হিসেবে কাজ করবে, এটা কিছু ভিসেরাকে প্রোটেকশন দিবে। আর এদের মধ্যে বোন ম্যারো থাকে, যে বোন ম্যারোর ফাংশন হচ্ছে ব্লাড সেল ম্যানুফ্যাকচার করা। ঠিক আছে, বোন ম্যারোর ফাংশনটা হচ্ছে ব্লাড সেল ম্যানুফ্যাকচার করা, এবং এটা কিন্তু ক্যালসিয়াম অ্যান্ড ফসফেটের স্টোর হাউস হিসেবে কাজ করে। তাহলে আমাদের ফাংশনের মধ্যে ফার্স্টেই আসছে রিজিড ফ্রেমওয়ার্ক। ইট অ্যাক্টস অ্যাজ এ লিভার ফর দ্য মাসেল. Some bones afford protection to certain viscera. They contain bone marrow which manufactures blood cells and acts as a storehouse of calcium and phosphate. প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফেট আমাদের এই বোনস থেকে পাওয়া যায়। নেক্সট স্লাইড, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে আমাদের ফার্স্টই আসবে হচ্ছে বোনসের সেল। আমরা দেখি কি কি সেল আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য অস্টিওপ্রোজেনেটর সেল। ফার্স্টই থাকবে আমাদের অস্টিওপ্রোজেনেটর সেল, যেটার আরেকটা হচ্ছে তোমার, এটার আরেকটা নাম হচ্ছে স্টেম সেল, এটাকে আমরা স্টেম সেলও বলি। ঠিক আছে, তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট, দেন অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে বোন লাইনিং সেল। এখন এক্ষেত্রে আমার একটা কথা আছে, বইয়ের মধ্যে কিন্তু অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট দেয়া। ঠিক আছে, যেটা আমাদের বেসিক হিস্টোলজি বই, সেখানে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট দেয়া, আর অস্টিওব্লাস্টের ভিতরে বোন লাইনিং সেল আছে, কারণ অস্টিওব্লাস্টের সাথে বোন লাইনিং সেলের সম্পর্ক।
সেই জন্য অস্টিওব্লাস্টের ওই প্যারাটার ভিতরে বোন লাইনিং সেল সম্পর্কে বলা আছে। কেন এটা বলা আছে ভিতরে সেটা আমি ব্যাখ্যা করব। অস্টিওপ্রোজেনেটর সেল সম্পর্কে কিন্তু বলা হয় না, কিন্তু জেনারেল অ্যানাটমি যে বুকসটা আমাদের আছে, যে টপিক্সটা আছে, সেখানে কিন্তু অস্টিওপ্রোজেনেটর সেলটা উল্লেখ করা আছে। আমাদেরকে কিন্তু এই সেলটা উল্লেখ করতে হবে, কারণ এটা হচ্ছে মাদার সেল। হ্যাঁ, এটা কিন্তু মাদার সেল, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেল। আমাদের প্যারেন্টস অবভিয়াসলি আমাদের জন্য ইম্পর্টেন্ট, তারা না থাকলে তো আমাদের জন্মই হতো না। সো এটা কিন্তু সে মানে তোমার একদম প্যারেন্টস সেল হিসেবে কাজ করে। দেন হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। আর আমাদের কি সিনিয়র যে আমার মানে অনেক স্যার ম্যাডামই আছেন, বোন লাইনিং সেলটা সম্পর্কে শুনতে চায়, এটা বলা আলাদাভাবে বলাটা পছন্দ করেন, ঠিক আছে? সেই জন্য আমরা সবগুলো সেলকে একসাথে ইনক্লুড করেছি। দেন হচ্ছে বোন ম্যাট্রিক্স। বোন ম্যাট্রিক্সের মধ্যে এখানে আমাদের কিছু থাকে হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস, কিছু হচ্ছে নন অর্গানিক কম্পোনেন্টস। অর্গানিক কম্পোনেন্টসের মধ্যে কি আছে দেখো, টাইপ 1 কোলাজেন ফাইবার, অবশ্যই বোনসের ভিতরে কোলাজেন ফাইবার দিয়ে ভর্তি, এবং এটা অবশ্যই টাইপ 1 কোলাজেন ফাইবার। দেন থাকবে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, সেখানে হচ্ছে প্রোটিওগ্লাইকেন থাকে, এরা অ্যাগ্রিগেশন অবস্থায় থাকে, সেই জন্য এটাকে প্রোটিওগ্লাইকেন এগ্রিগেটস বলে। দেন হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন। বোনসের ক্ষেত্রে কিন্তু গ্লাইকোপ্রোটিনটার একটা নাম আছে, হ্যাঁ একটা নাম আছে, সেটা হচ্ছে অস্টিওনেকটিন। অস্টিওনেকটিন। এরপরে হচ্ছে তোমার ফসফেট। তাহলে কি কি আমরা অর্গানিক কম্পোনেন্টস পাচ্ছি? টাইপ 1 কোলাজেন ফাইবার, প্রোটিওগ্লাইকেন এগ্রিগেন্টস, গ্লাইকোপ্রোটিন যেটার নাম হচ্ছে অস্টিওনেকটিন, এছাড়া আমরা পাচ্ছি ফসফেট। আর ইনঅর্গানিকের মধ্যে দেখো, প্রথমে পাচ্ছি ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট। ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট এটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্মে থাকে। তারপরে পাচ্ছি ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেটটা কিন্তু নন ক্রিস্টালাইন ফর্মে থাকবে। দেন পাচ্ছি বাইকার্বনেট, দেন পাচ্ছি আমরা সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড হচ্ছে ম্যাগনেসিয়াম। এরকম আরও কিছু আমরা ইনঅর্গানিক কম্পোনেন্টস বোনসের মধ্যে পাচ্ছি। তার মধ্যে ক্রিস্টালাইন যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট। এটা কিন্তু জিজ্ঞেস করে আলাদাভাবে যে ক্রিস্টালাইন ফর্মে কোনটা থাকে, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট। আর নন ক্রিস্টালাইন ফর্মে কোনটা পাচ্ছি, ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট। এই গেল হচ্ছে আমাদের বোনসের কম্পোজিশন। তাহলে বোনসের কম্পোজিশনে প্রথমে আমাদেরকে বলতে হবে বোনসের কি কি সেল পাওয়া যায়, তারপরে আমরা চলে যাব বোনসের ম্যাট্রিক্সে। বোনসের ম্যাট্রিক্সের মধ্যে আমরা কিছু পাচ্ছি অর্গানিক কম্পোনেন্টস আর কিছু পাচ্ছি ইনঅর্গানিক কম্পোনেন্টস, ঠিক আছে? আর এছাড়া কিন্তু ওয়াটারও তোমরা কিছু পরিমাণে হচ্ছে এখানে ইয়েও পেতে পারো, অল্প পরিমাণে, সেই জন্য এটা আসলে এখানে উল্লেখ করে না। আমরা অর্গানিক আর ইনঅর্গানিক এখানে যা যা দেওয়া আছে সেগুলো মোটামুটি কভার করে যাবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের এসএকিউতে আসে। আচ্ছা, এখন আমরা সেলগুলো সম্পর্কে একটু আলাদা করে পড়ব। এখন বলতে পারো যে এটা আমরা আলাদা করে কেন পড়বো, কি দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ আমি বলবো। আচ্ছা, আশফাক রহমান মাহির, আমি বোনস আর কার্টিলেজের যে মেজর ডিফারেন্স, হ্যাঁ এটা আমি ডিসকাস করব তোমাদের একদম। বোনসটা যখন আমি লেকচারগুলো সব শেষ করব, ঠিক সেই দিন আমি তোমাদের বোনস আর কার্টিলেজের পার্থক্য আমি নিজে তোমাদেরকে স্লাইডে দেখাবো, ঠিক আছে? যেখান থেকে তোমরা সঠিক যে পার্থক্যটা সেটাই তোমরা কালেক্ট করে নিতে পারবে, অসুবিধা নাই। কারণ এখন যদি বলি তাহলে কিন্তু অনেকগুলো ব্যাপারই আমি এই লেকচারে পড়াবো না, ঠিক আছে? আমি বোনসটা একটু স্লোলি যাব, বিকজ এটা থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে, এটা তাড়াহুড়া করে যাওয়া যাবে না। আর কোনো লেকচারই আসলে তাড়াহুড়া করে যাওয়া যাবে না, বিকজ একটা মটো আছে যে হিস্টোলজিটা আমরা হয়তো খুব বেশি পড়ি না, আমরা যেন একবার দেখেই আমাদের মাথার মধ্যে জিনিসগুলো গেঁথে যায়, সেই জন্য একটু স্লোলি যাব। আর বোনসটা আমি একটু স্লোলি যাব। সো মানে চিন্তা ভাবনা করার কিছুই নাই। বোনস অ্যান্ড কার্টিলেজের পার্থক্যটা আমি দিব, কারণ এখানে অনেকেই কিছু প্রবলেম থাকে। আমি মেজর ডিফারেন্সগুলো আমি বলে দিব, অসুবিধা নাই। আর বোন লাইনিং সেল সম্পর্কে আমি বলছি যে এখনই তোমাদেরকে পড়াবো, অসুবিধা নাই। তাহলে প্রথমে আমাদের আসছে অস্টিওপ্রোজেনেটর সেল। এটা কোথা থেকে আসে? এটা মেসেনক্যাম থেকে আসে। এগুলোকে কিন্তু প্লুরিপটেন্ট স্টিম সেল বলে, প্লুরিপটেন্ট স্টিম সেল। অলরেডি তোমরা এটা পড়ে ফেলেছো। এটা আমরা প্লুরিপটেন্ট সেল, মাল্টিপটেন্ট সেল, এগুলো কিন্তু আমরা এমব্রায়োলজিতে পড়ি। তো এটাকে আমরা প্লুরিপটেন্ট স্টিম সেল বলি। এটা আসে হচ্ছে তোমার মেসেনক্যাম থেকে। এবং সেলগুলো কীরকম থাকে? ফ্ল্যাটেন্ড থাকে। সেলগুলো শেপ কীরকম থাকবে? ফ্ল্যাটেন্ড থাকবে, এবং কিছুটা তোমার
ফাইব্রোব্লাস্টের মতো থাকে, ঠিক আছে, কিছুটা ফাইব্রোব্লাস্টের মতো থাকে। লোকেশন হচ্ছে তোমার ইনার লেয়ার অফ পেরিঅস্টিয়াম, মানে ঠিক পেরিঅস্টিয়ামের যে লেয়ারটা আছে ইনার লেয়ারে, সেই ইনার লেয়ারে থাকে। এছাড়া হচ্ছে তোমার এন্ডোস্টিয়ামে থাকে, ঠিক আছে, এন্ডোস্টিয়াম যেটা হচ্ছে তোমার ম্যারো ক্যাভিটিটাকে লাইন করে থাকে, সেই এন্ডোস্টিয়ামে আমরা পাচ্ছি। তাহলে মানে কোথায় কোথায় পাচ্ছি? পেরিঅস্টিয়ামে পাচ্ছি, পেরিঅস্টিয়ামের ইনার লেয়ারে পাচ্ছি, আর পাচ্ছি এন্ডোস্টিয়ামে, ঠিক আছে। এখন চলে আসো ফাংশন। এটার ফাংশন একটাই, এটা হচ্ছে তোমার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে প্রলিফারেট করে, তারপরে হচ্ছে এটা অস্টিওব্লাস্টে ডিফারেন্সিয়েটেড হয়, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি ওর ফাংশন। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এটা যদি তোমার ওয়েল ভাস্কুলারাইজড এরিয়া পায় এবং সাফিসিয়েন্ট অক্সিজেন পায়, তাহলে এই সেলগুলো প্রলিফারেট হয়ে তোমার অস্টিওব্লাস্ট হয়, ঠিক আছে। আর যদি এই দুইটা কন্ডিশন মেনটেন না হয়, অক্সিজেন টেনশনটাও কম থাকে, তাহলে কিন্তু এটা কন্ড্রোব্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি একটা অর চিহ্ন দিয়েছি। যদি এটা ওয়েল ভাস্কুলারাইজড এরিয়াতে আসে এবং ঠিকঠাক মতো অক্সিজেন সে পায়, তাহলে হচ্ছে সে অস্টিওব্লাস্টে রূপান্তরিত হবে, আদারওয়াইজ কিন্তু সে কন্ড্রোব্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার যখন অস্টিওপ্রোজেনেটর সেলগুলো আসে, তখন হচ্ছে তোমার কিছু সেল হচ্ছে বোনস তৈরি করবে, এই কমিটমেন্ট নিয়ে ওরা তোমার নিজেদের মধ্যে নিজেদের ক্রাইটেরিয়াকে সেভাবে মেনটেন করে যে আমরা বোনস তৈরি করব, ঠিক আছে। আর কিছু হচ্ছে তোমার ইনডিউসার হিসেবে কাজ করে, কিছু হচ্ছে তোমার ইনডিউসার হিসেবে কাজ করে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়। এরা হচ্ছে তোমার হেটেরোট্রপিক বোনস তৈরি করে, অস্টিওপ্রোজেনেটর সেলগুলো। মানে এদের মধ্যে কিছু থাকে খুবই কমিটেড, হ্যাঁ আমরা এটা আমাদেরকে করতেই হবে, আমাদেরকে বোনস তৈরি করতেই হবে, তারাই যে কি করে আস্তে আস্তে ওই পেরিঅস্টিয়ামের নিচে এন্ডোস্টিয়ামে এগুলোতে যে ডেপোজিটেড হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে অস্টিওপ্রোজেনেটর থেকে অস্টিওব্লাস্ট হয়, এভাবে সে আস্তে আস্তে বোনস তৈরি করে। আর কিছু হচ্ছে তোমার ইনডিউসার হিসেবে কাজ করে, যেগুলোকে আমরা বিভিন্ন কানেকটিভ টিস্যুতে আমরা পাই, আর এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি হেটেরোট্রপিক বোন ফর্মেশন করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অস্টিওব্লাস্ট, নেক্সট সেলটাই হচ্ছে অস্টিওব্লাস্ট। তাহলে অস্টিওব্লাস্টের মধ্যে হচ্ছে আমাদের ফার্স্ট কথাটাই থাকবে, পিকচারটা মিলায় পড়বা, হ্যাঁ, সুন্দর পিকচার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে, মানে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম উইথ এসেন্ট্রিক নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটা কিন্তু আসলে সেন্ট্রালি থাকে না, ঠিক আছে, তাই সেজন্যই বলা হচ্ছে এসেন্ট্রিক নিউক্লিয়াস। অ্যান্ড নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, তার মানে এদের হচ্ছে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজমিক প্রসেসটাও পাওয়া যায়। আর এদের সাইটোপ্লাজম অবশ্যই বেজোফিলিক, বিকজ অফ এখানে প্রচুর পরিমাণে রাইবোজোম পাওয়া যায়, হ্যাঁ, প্রচুর পরিমাণে রাইবোজোম পাওয়া যায়, এবং রাইবোজোমগুলো হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড থাকে, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়, যে যাদের ফাংশন হচ্ছে তোমার বোন ম্যাট্রিক্সকে সিনথেসিস করা। এরা বোন ম্যাট্রিক্স সিনথেসিসের সময় প্রচুর পরিমাণে হেল্প করবে। তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা ফার্স্টে পাচ্ছি হচ্ছে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে উইথ এসেন্ট্রিক নিউক্লিয়াস, নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, এবং সাইটোপ্লাজমটা খুবই স্ট্রংলি বেজোফিলিক থাকবে বিকজ অফ নিউমেরাস রাইবোজোম which is attached to the endoplasmic reticulum and these help in synthesis of bone matrix. এদের একটা মজার ব্যাপার হচ্ছে, ওরা যখন অ্যাক্টিভ স্টেজে থাকে তখন এদের শেপটা কিউবয়েডাল টু কলামনার থাকবে, ঠিক আছে, কিউবয়েডাল টু কলামনার থাকবে। যখন ওদের অ্যাক্টিভিটিসটা মানে শেষ হয়ে যাবে, ডিক্লাইন করবে, তখন তারা আস্তে আস্তে ফ্ল্যাটেন্ড হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি যে পিকচারটা দেখিয়েছি এটা কিন্তু ওরা অ্যাক্টিভ স্টেজে আছে, ঠিক আছে। আর যদি অ্যাক্টিভিটি ডিক্লাইন করে তাহলে তারা ফ্ল্যাটেন্ড হয়ে যায়। এদের ফাংশনটা কি দেখো, অস্টিওপ্রোজেনেটর সেলটা ডিফারেন্সিয়েটেড হয়ে অস্টিওব্লাস্টে পরিণত হয়, ডিফারেন্সিয়েটেড হয়। এর ফলে কি হয়, বোনসের হচ্ছে তোমার সারফেস এরিয়া বাড়ে, ঠিক আছে, বোনসের সারফেস এরিয়া বাড়ে বাই অ্যাপোজিশনাল মেথড। এই অস্টিওব্লাস্ট যে তোমার বোনসের সারফেস এরিয়া বাড়ায়, এটার মেথডটা হচ্ছে তোমার অ্যাপোজিশনাল মেথড। আচ্ছা, তারপরে হচ্ছে এখন যে ওল্ডার যে সেলগুলো রয়ে যায়, অস্টিওব্লাস্টের যে ওল্ডার সেলগুলো, এরা হচ্ছে তোমার অর্গানিক ইন্টারসেলুলার সাবস্টেন্স রিলিজ করে, হ্যাঁ, অর্গানিক ইন্টারসেলুলার সাবস্টেন্স রিলিজ করে। এর মধ্যে কিন্তু টাইপ 1 কোলাজেন ফাইবারও রয়েছে। আর
টাইপ 1 কোলাজেন ফাইবারটা যখন সে সিক্রেট করবে তখন সে কি করে, তার চারিদিকে ম্যাট্রিক্স যেটা থাকে সেটা হচ্ছে তোমার এই সেলগুলো সারাউন্ডেড বাই দ্য ম্যাট্রিক্স, মানে এদের চারিদিকে হচ্ছে তোমার ম্যাট্রিক্স দিয়ে সারাউন্ডেড থাকে। এভাবে আস্তে আস্তে সে অস্টিওসাইটে নিজেকে কনভার্ট করে, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার যে ওল্ডার যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারসেলুলার যে সাবস্টেন্সটা রিলিজ করে, এগুলো আস্তে আস্তে এই সেলটার চারিদিকে তোমার সারাউন্ডেড অবস্থায় চলে আসে আস্তে আস্তে, তখন সে নিজেকে অস্টিওসাইটে রূপান্তরিত করে। এছাড়া সে একটা এনজাইম রিলিজ করে যেটা হচ্ছে তোমার ফসফোরাইলেস এনজাইম, যেটার ফাংশন হচ্ছে তোমার গ্লাইকোজেনটাকে সুগার ফসফেটে কনভার্ট করা। সাইটোপ্লাজমিক যে গ্লাইকোজেন থাকে সেটাকে সে সুগার ফসফেটে কনভার্ট করবে। ফসফেট কিন্তু আমাদের প্রচুর দরকার, বিকজ এই সেলটা হচ্ছে আমাদের বোনস তৈরি করে, ঠিক আছে। এটা কিন্তু বোন ফর্মেশন সেল, সো প্রচুর পরিমাণে ফসফেট লাগবে, ক্যালসিয়াম লাগবে। এরপরে আরেকটা এনজাইম সে রিলিজ করে, সে দে অলসো সিক্রেট অ্যালকালাইন ফসফেটেস। এখন এই যে সুগার ফসফেটটা যে তৈরি হইলো সেই সুগার ফসফেটটাকে সে কি করবে, হাইড্রোলাইজ করবে, ঠিক আছে। এই সুগার ফসফেটটাকে সে হাইড্রোলাইজ করবে আর এক্সট্রাসেলুলার স্পেসে সে লিবারেট করবে, ঠিক আছে। এক্সট্রাসেলুলার স্পেসে সে লিবারেট করবে কি হিসেবে, ফসফেট আয়ন হিসেবে, যেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ফসফেটটাকে প্রেসিপিটেট করতে খুবই দরকার, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট আসলে এটা ক্যালসিয়াম ফসফেট তৈরিতে আমাদের প্রচুর পরিমাণে এটা হেল্প করে। আর এটার ফেটটা কি, এই সেলের ফেট কি, এই সেলের ফেট হচ্ছে তোমার some are converted into osteocyte। এটা তো আমরা জানি যে কিছু সেল তোমার কনভার্টেড হয়ে যাবে অস্টিওসাইট, এবং কিছু কিন্তু তোমার আনডিফারেন্সিয়েটেড অস্টিওপ্রোজেনেটর সেলে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে। কিছু তোমার অস্টিওপ্রোজেনেটর সেল আনডিফারেন্সিয়েটেড অস্টিওপ্রোজেনেটর সেলে কিন্তু কনভার্টেড হয়ে যায়, ওকে। দেন সেলটা হচ্ছে আমাদের অস্টিওসাইট, হ্যাঁ। এই সেলগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাটেন্ড সেল। এই সেলগুলো হচ্ছে ফ্ল্যাটেন্ড সেল উইথ সেন্ট্রাল নিউক্লি উইথ নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, উইথ নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস। কথাগুলো এখানে একটু খেয়াল করো যে এখানে হচ্ছে তোমার সেলটা থাকবে, সেলের শেপটা থাকবে একদম ফ্ল্যাটেন্ড, এদের সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস থাকবে এবং প্রচুর পরিমাণে সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। এবং এটা কোথায় থাকে, এটা বোন ম্যাট্রিক্সের একটা স্পেস আছে যেটার নাম হচ্ছে লেকুনা, এটা লেকুনাতে থাকে, ঠিক আছে। তাহলে এদের প্রসেসগুলো কোথায় থাকে, প্রসেসগুলো থাকে হচ্ছে ক্যানালিকুলিতে, প্রসেসগুলো থাকে ক্যানালিকুলিতে। আমি সবই দেখাবো, সবই পড়াবো, কেউ ঘাবড়ায় যাও না আর বোর ফিল করো না, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অস্টিওসাইট, এটা হচ্ছে অস্টিওসাইট। এখানে দেখো এই যে দেখো প্রসেস, এগুলো হচ্ছে ওর প্রসেস, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে তোমার ফ্ল্যাটেন্ড সেল, এখানে এই যে দেখো সেন্ট্রালি প্লেসড নিউক্লি আর নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, এরা যে স্পেসে থাকে সেটার নাম হচ্ছে লেকুনা। এদের ফাংশন কি, এদের ফাংশন হচ্ছে দে অ্যাক্টিভলি মেইনটেইন দ্য বোন ম্যাট্রিক্স। অস্টিওব্লাস্ট বোন ম্যাট্রিক্স তৈরি করে আর এরা হচ্ছে সেই বোন ম্যাট্রিক্সটাকে মেনটেইন করবে, ঠিক আছে, বোন ম্যাট্রিক্সটাকে মেনটেন করে। দে অলসো প্লে রোল ইন ক্যালসিয়াম হোমিওস্টেসিস। আচ্ছা, এখন অস্টিওসাইট থেকে, হ্যাঁ, অস্টিওসাইট থেকে কিছু প্রশ্ন আসে যে এখানে এটা জিজ্ঞেস করতে পারে যে ও কিভাবে তোমার বোন ম্যাট্রিক্সটাকে মেনটেইন করছে। ও হচ্ছে তোমার অ্যালকালাইন ফসফেটেস রিলিজ করে, ঠিক আছে। অ্যালকালাইন ফসফেটেস কিন্তু সে রিলিজ করে এবং এরা হচ্ছে তোমার বোন, এভাবেই সে বোনসের ক্যালসিফিকেশনটা মেনটেন করে বাই রিলিজিং অ্যালকালাইন ফসফেটেস, ঠিক আছে, ফসফেটেস। এখন যখন এই বোনসের এই যে সেলগুলো অস্টিওসাইটগুলো যখন তোমার মানে মারা যাবে তখন কিন্তু বোনসটাও আনক্যালসিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোনসটাও কিন্তু আনক্যালসিফাইড হয়ে যাবে। এবং একটা অস্টিওসাইটের লাইফ স্পান হচ্ছে তোমার 25 ইয়ার্স। এরপরে কিন্তু আস্তে আস্তে এদের ডেথ হতে থাকে, তখন আস্তে আস্তে বোনসটা ক্যালসিফিকেশনটাও নষ্ট হতে থাকে। সেই জন্য কিন্তু বুড়া বয়সে আমাদের কি হয়, প্রচুর পরিমাণে বোনসের ঝামেলা হয়, তাই না। বোনসের ক্যালসিয়ামের ইয়েটা পরিমাণ কমে যায়, তারপরে হচ্ছে বোনস পায়ে ব্যথা হয়, মাসলে পেইন করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টটা হচ্ছে লার্জ সেল উইথ মাল্টিপল নিউক্লি,
হ্যাঁ, এরা হচ্ছে তোমার একটা বিশাল একটা সেল, আমি ছবি দেখাবো, উইথ মাল্টিপল নিউক্লি, অনেকগুলো নিউক্লি থাকে, এখানে বলা হয় 50টার মতো নিউক্লি থাকে, অ্যান্ড পজেসেস ইউসিনোফিলিক সাইটোপ্লাজম, এবং এদের সাইটোপ্লাজমটা হচ্ছে ইউসিনোফিলিক। আর এরা কিন্তু ডেভার্ড অফ এনি প্রসেস, মানে এদের কোনো প্রসেস থাকে না। এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে হাউশি প্লেকুনাতে। এটা এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। অস্টিওক্লাস্ট ধরলে এটা জিজ্ঞেস করবে যে এটা কোথায় থাকে। মিনিমাম বোনসের সেলগুলোর নাম, বোনসের সেলগুলোর পজিশন কোথায় থাকে, কোন সেলটা কোথায় থাকে, এটা জিজ্ঞেস করবেই। আর এই অস্টিওক্লাস্টের সেলটার কিন্তু একটা ব্রাশ বর্ডার থাকে। হ্যাঁ, ব্রাশ বর্ডার ফর অ্যাবজর্পশন, ব্রাশ বর্ডার ফর অ্যাবজর্পশন। আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি ব্রাশ বর্ডার কাকে বলে। এটাকে স্ট্রাইটেড বর্ডারও বলা যায়, ব্রাশ বর্ডারও বলে, স্ট্রাইটেড বর্ডারও বলে। আর হাউশি প্লেকুনা মানে হচ্ছে তোমার রিসর্পশন ক্যাভিটিস, বোনসের রিসর্পশন ক্যাভিটিস। অস্টিওক্লাস্ট হচ্ছে বোনসের রিসর্পশন করে, তো সেই জন্য হচ্ছে এটা থাকে হচ্ছে হাউশি প্লেকুনাতে। আর এরা কোথা থেকে আসে? এরা হচ্ছে আসে তোমার mononuclear phagocytic system of the bone marrow. They derive from the fusion of mononuclear phagocytic system of the bone marrow. ঠিক আছে? আচ্ছা, এটা আমি যে পিকচারটা আমি এখানে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের অস্টিওক্লাস্ট। আর এই যে দেখো এটা রিসর্পশন ক্যাভিটিস, দেখো এদেরকে চারদিকে কিন্তু ফাঁকা হয়ে গেছে, সাদা সাদা। এটা একটা ক্যাভিটি, একটা রিসর্পশন ক্যাভিটি। এই ক্যাভিটিটাকে আমরা বলতেছি হচ্ছে হাউশি প্লেকুনা। এই যে গ্রিন কালারের মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাউশি প্লেকুনা। আর এই যে সেলটা দেখতে পাচ্ছ, দেখো মাল্টিপল নিউক্লি, তুমি কিন্তু গুনতে পারবা মাল্টিপল নিউক্লি। তাহলে এই সেলটা হচ্ছে তোমার অস্টিওক্লাস্ট। এখন এটার কিছু স্পেশাল ফিচার্স আছে যেটা কিন্তু আমরা নর্মাল মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোথাও বলে 12 থেকে 20, কোথাও বলে 20-এর উপরে। অস্টিওক্লাস্টের যে নিউক্লিয়াস, এটার রেঞ্জটা কোথাও বলে 40। এটা এক একটা বই এক এক রকম একটা রেঞ্জ দেওয়া আছে, আপ টু কিন্তু বলছি যে এর বেশি হবে না। হ্যাঁ, যদি খুব বেশিও হয় তাহলে হচ্ছে তোমার 50-এর বেশি হবে না। সো কথার মিনিংটা একটু বুঝতে হবে, এটা এক একটা বই এক এক রকম, সেই জন্য এটার রেফারেন্সটা আমি এখানে টানি নাই। এখন হচ্ছে যে অ্যাক্টিভ অস্টিওক্লাস্ট, যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ অস্টিওক্লাস্ট, সেখানে হচ্ছে বোন ম্যাট্রিক্সের এগেনস্টে ওর যে সারফেসটা থাকে সেটা কিছুটা ফোল্ডেড হয়ে যায়, ফোল্ডেড হয়ে কিছু ইরেগুলার প্রজেকশন তৈরি করে, ইরেগুলার কিছু প্রজেকশন তৈরি করে, যেটাকে বলা হয় রাফেলড বর্ডার, যেটাকে বলা হয় রাফেলড বর্ডার। হ্যাঁ, অ্যাক্টিভ যে অস্টিওক্লাস্ট, অ্যাক্টিভ অস্টিওক্লাস্টের যে সেল সারফেস, কোন সেল সারফেসটা, যেটা তোমার বোন ম্যাট্রিক্সের এগেনস্টে যে থাকবে, সেই সেল সারফেসটা তোমার ফোল্ডেড হয়ে কিছু ইরেগুলার প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা বলছি রাফেলড বর্ডার। এই বর্ডারের চারিদিকে যে সাইটোপ্লাজমিক জোনটা থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিন ফিলামেন্ট থাকবে, যেখানেই অ্যাক্টিন ফিলামেন্ট সেখানেই মুভমেন্ট, ঠিক আছে। তাহলে ওখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে এবং এই জায়গাটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাথে অ্যাডেশন করে। এই রাফেল বর্ডার যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাথে অ্যাডেশন করে। রাফেল বর্ডারটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়াইলে এটা একটা ক্লাসে 20-25 মিনিট রাফেল বর্ডার নিয়ে পড়ানো যাবে। এটা ডিটেলসে অবশ্যই যাব না, কারণ এটা দরকার নাই, এটা আরও বেশি যারা একদম স্পেসিফিক এটা নিয়ে পড়ালেখা করবে তাদের জন্য। সো এখন এটার দরকার নেই। রাফেল বর্ডার থাকে, রাফেল বর্ডারটা কোন, মানে এটা জিজ্ঞেস করে এটাই যে অস্টিওক্লাস্টের কোন সারফেসে, কোন সারফেসটাতে রাফেল বর্ডার থাকে, অথবা যেটা বোন ম্যাট্রিক্সের এগেনস্টে যে সেল সারফেসটা থাকে সেখানে কোনো কিছু তৈরি হয় কিনা। হ্যাঁ, অবশ্যই তৈরি হয়, সেখানে কিছু ইরেগুলার, এটা ফোল্ডেড হয়ে কিছু ইরেগুলার প্রজেকশন তৈরি হয়, যেটাকে আমরা বলছি রাফেল বর্ডার। এই বর্ডারটা হচ্ছে তোমার যে সাইটোপ্লাজমিক জোন থাকে এদের চারিদিকে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে এবং এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাথে অ্যাডহেশনের সাইট, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা অস্টিওক্লাস্ট। এই যে দেখো, এখানে দেখো কিছু দেখতে পাচ্ছ কিনা, এই যে চুলের মতো এরকম দেখো ইরেগুলার কিছু প্রজেকশন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তোমার রাফেল বর্ডার। আর এটা কিন্তু বোন ম্যাট্রিক্স, তাহলে বোন ম্যাট্রিক্সের এগেনস্টে যেই সারফেসটা আছে সেটা কিছু ইরেগুলার প্রজেকশন তৈরি করছে, যেটা হচ্ছে রাফেল বর্ডার। আমি আগেই বলছি এগুলো কিন্তু আমরা নর্মাল মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো না, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখতেছি, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। বাংলাদেশে মনে হয় কয়টা যেন আছে, 4টা না 5টা এরকম আমি শুনছিলাম আমাদের সময়ে, এখন আমি জানি না এটার এক্স্যাক্ট নাম্বারটা।
It plays a major role in bone resorption during bone growth and remodeling. এখন সবসময় বাচ্চারা যে ভুলটা করে সেটা হচ্ছে যে ওরা বলে ইট প্লেজ এ মেজর রোল ইন বোন রিজর্পশন বলে চুপ মেরে যায়। বোন রিজর্পশন বলে চুপ করে থাকা যাবে না, বলতে হবে ডিউরিং বোন গ্রোথ এবং রিমডেলিং। এই একটা সিম্পল কথা, কিন্তু এটা তোমরা সবাই জানো, কিন্তু যখন এক্সামিনার জিজ্ঞেস করেন তখন কিন্তু এই আনসারটা মুখ দিয়ে বের করা যায় না। ঠিক আছে, কখন আন্তাজি তোর বোন রিসর্পশন হওয়া শুরু হবে না। বোন রিসর্পশন হলে কি হবে, এখন আন্তাজি যদি আমাদের বোনসের রিসর্পশন হতে থাকে তাহলে তো আমাদের বোনস ক্ষয় হতে থাকবে, তাই না? একটা অবশ্যই একটা স্পেসিফিক টাইম আছে, সেটা হচ্ছে বোন গ্রোথ অ্যান্ড রিমডেলিং। এটার ফেটটা হচ্ছে যে রিমডেলিং এর পর, হ্যাঁ রিমডেলিং এর পর দ্য বোন বাই রিসর্পশন, মানে যখন রিসর্পশন হয়ে গেল তখন কি হয়, অস্টিওক্লাস্টের কিছু সেল থাকে যেটার নাম হচ্ছে সিনসাইশিয়াল সেল। সিনসাইশিয়াল সেল, এই সেলগুলো কি হয়, ভাঙে, ডিসোসিয়েশন হয়। ডিসোসিয়েশন হয়ে এরা আবার বোন ম্যারোতে যে মনোনিউক্লিয়ার যে সেল থেকে আসছিল সেই সেলে আবার তোমার রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ওর ফেট। তাহলে আফটার রিমডেলিং দ্য বোন বাই রিসর্পশন, মানে তোমার রিসর্পশনের মাধ্যমে যে বোনটা রিমডেলিং এর পরে অস্টিওক্লাস্টের মধ্যে যে সিনসাইশিয়াল সেলগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ডিসোসিয়েটেড হয়। ডিসোসিয়েটেড হয়ে ওরা মনোনিউক্লিয়ার সেল অফ বোন ম্যারোতে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা বোন লাইনিং সেল, বহুল প্রতীক্ষিত বোন লাইনিং সেল। বোন লাইনিং সেল হচ্ছে আসলে অস্টিওব্লাস্টের যখন সিনথেসাইজিং অ্যাক্টিভিটিটা ডিক্লাইন হয়ে যায় তখন তারা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, এটা আমরা আগেই বলেছি, এবং তখন যে এদের বেজোফিলিক যে কম্পোনেন্টটা সেটাও রিডিউসড হয়ে যায়। এই ইনঅ্যাক্টিভ সেলগুলোকে তখন আমরা বলি বোন লাইনিং সেল। ঠিক আছে, এই ইনঅ্যাক্টিভ সেলগুলোকে তখন আমরা বলি বোন লাইনিং সেল। এগুলো কোথায় পাবা, এগুলো যেখানে অস্টিওব্লাস্ট আছে সেখানেই পাওয়া যাবে, মানে এন্ডোস্টেমিও পাবো, পেরিঅস্টেমিও পাবো। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের বোন লাইনিং সেল। এই পিকচারটা তোমাদের জেনপুরাতে দেওয়া আছে, আমি সেখান থেকে নিয়েছি। এই যে দেখো এখানে অস্টিওব্লাস্ট দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে সব তোমার একটি ফর্মে, কিন্তু সেই জন্য এটা শেপটা কিউবয়েডাল হয়ে আছে, হয় কলামনার হবে নাহলে কিউবয়েডাল হবে। দিস ইজ অস্টিওক্লাস্ট, কারণ আমরা জানি এখানে কয়টা অনেকগুলো নিউক্লিয়াস পাওয়া যায়। ঠিক আছে, একের অধিক নিউক্লিয়াস আছে। আর এই যে দেখো ছোট্ট, এটা লেকুনাতে আছে, এই যে অস্টিওসাইট, এটা হচ্ছে অস্টিওসাইট, আর এখানে প্রচুর পরিমাণে মেসেনকাইমাল সেল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বোন ম্যাট্রিক্স, এই যে এটা হচ্ছে আমাদের বোন ম্যাট্রিক্স। খুব সুন্দর একটা চিত্র। তোমরা যদি আলাদাভাবে চিত্র না দিতে চাও এই চিত্রটা একেবারে দিলেও তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। এখন হচ্ছে বোন ম্যাট্রিক্স, আমরা এতক্ষণ বোন ম্যাট্রিক্স করলাম। এখন এখানে কি পাওয়া যায়, এখানে প্রথমে আসি হচ্ছে যে ইনঅর্গানিক যে ম্যাটেরিয়ালগুলো আমাদের থাকে সেটা হচ্ছে বোন ম্যাট্রিক্সের 50% অফ দ্য ড্রাই ওয়েট রিপ্রেজেন্ট করে, 50% অফ দ্য ড্রাই ওয়েটকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট, হ্যাঁ এটা বেশি পাওয়া যায়। এছাড়া কিছু সিগনিফিকেন্ট কোয়ান্টিটিস অফ নন ক্রিস্টালাইন ক্যালসিয়াম ফসফেটও কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা এখন এই যে হাইড্রক্সি অ্যাপেটাইট যে কথাগুলো বলতেছি, এখানে এই ক্রিস্টাল, এগুলো তো অবশ্যই একটা ক্রিস্টাল ফর্মে থাকে, কারণ আগে এটা বলে ফেলেছি। সো এদের যে চারিদিকে তোমার ওয়াটার একটা লেয়ার থাকে, এদের চারিদিকে ওয়াটার একটা লেয়ার থাকে, এটার কারণে তারা তোমার আয়নগুলোকে এক্সচেঞ্জ করতে পারে বিটুইন দ্য মিনারেল অ্যান্ড দ্য বডি ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা আর অর্গানিক কম্পোনেন্টের মধ্যে কি ছিল, অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন ফাইবার, প্রোটিওগ্লাইকেন। কোলাজেন ফাইবার কিন্তু টাইপ 1 কোলাজেন ফাইবার। ঠিক আছে, বোনসে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, তাহলে টাইপ 1 কোলাজেন ফাইবার, প্রোটিওগ্লাইকেন থাকবে। এছাড়া কিছু মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিন পাওয়া যায় যেটার নাম হচ্ছে অস্টিওনেকটিন। যেহেতু এদের নামের সামনে অস্টিও আছে সুতরাং এটা শুধু বোনসেই পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়া কিছু পাওয়া যায় ক্যালসিয়াম বাইন্ডিং গ্লাইকোপ্রোটিন যেটার নাম হচ্ছে অস্টিওক্যালসিন। আর এছাড়া কিছু পাওয়া যাবে হচ্ছে তোমার ফসফাটেজেস এনজাইম যেটা অস্টিওব্লাস্ট দ্বারা রিলিজ হচ্ছে। ঠিক আছে, যেটা অস্টিওব্লাস্ট দ্বারা রিলিজ হচ্ছে এবং এভাবেই সে তোমার ম্যাট্রিক্সের ক্যালসিফিকেশনে অনেক বড় ভূমিকা রাখে। ঠিক আছে, ম্যাট্রিক্স নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখন যদি বলো যে ম্যাডাম এগুলো তো আমাদের মনে থাকে না, তাহলে ওই যে একদম শুরুর সময় যে ম্যাট্রিক্সটা যেভাবে দিয়েছি তোমরা যদি সেভাবেও দাও তাও তোমাদের হবে। হ্যাঁ,
এটা আমি আরেকটু ডিটেলস পড়াচ্ছি কারণ অনেকে একটু জানতে চায়, অনেকের কিউরিওসিটি অনেক বেশি থাকে। মানে অনেকে বলবে যে ম্যাডাম সব কথা নিয়ে বললেন, বোন ম্যাট্রিক্সটা নিয়ে তো কিছু বললেন না। সো সবার তো কিউরিয়াসের শেষ নাই। এখন এখানে দেখো যেই সব তোমার আর আদার্স কিছু টিস্যুস আছে যেখানে কোলাজেন ফাইবার থাকে, কিন্তু সেখানে কিন্তু তোমার অস্টিওক্যালসিন বা ম্যাট্রিক্স ভেসিকল এগুলো পাওয়া যায় না, এবং এরা কিন্তু নর্মালি ক্যালসিফাইড বোনস না। ঠিক আছে, এরা কিন্তু নর্মালি ক্যালসিফাইড বোনস না। কোলাজেন ফাইবার আছে কিন্তু অন্য কিছুই নাই, অস্টিওক্যালসিনও নাই, ম্যাট্রিক্সের মধ্যে ভেসিকলসও পাবা না। আর প্রচুর পরিমাণে তোমার কোলাজেন কন্টেন্ট থাকে। এরা মানে হচ্ছে তোমার ডিক্যালসিফাইড বোনস। হ্যাঁ, এরা হচ্ছে ডিক্যালসিফাইড বোনস। তো এদের মধ্যে তোমার প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার থাকে, আর এই জন্য হচ্ছে তোমার এই ডিক্যালসিফাইড যে বোন ম্যাট্রিক্স সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিডোফিলিক হয়। ক্যালসিফাইড বোনের বোন ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার ডিক্যালসিফাইড বোনের বোন ম্যাট্রিক্সটা হবে অ্যাসিডোফিলিক। আর যেহেতু প্রচুর পরিমাণে তোমার ডিক্যালসিফিকেশন, যখন একটা বোনসের ডিক্যালসিফিকেশন হয়ে যায় তখন কিন্তু বোনসের শেপটা নষ্ট হয় না। হ্যাঁ, বোনসের শেপটা কিন্তু ঠিকই থাকে, কিন্তু বোনসটা কেমন হয়ে যায় বলো তো? ফ্লেক্সিবল হয়ে যায়। হ্যাঁ, ফ্লেক্সিবল অ্যাজ এ টেন্ডন। ওই যে কিছু পার্সন থাকে না যাদের হচ্ছে কোলাজেন ফাইবারের ডিফর্মিটি থাকে, হ্যাঁ, যাদের কোলাজেন ফাইবারের ডিফর্মিটি থাকে তারা শরীর টরীর পাকায় অনেক ধরনের কসরত করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা মেডিকেল টার্মস আছে। সো এটাতে কিন্তু তোমার সেম জিনিসটাই হয়, ওদের বোনসগুলো কিন্তু ডিক্যালসিফাইড, ওদের বোনসের ক্যালসিফিকেশনেও কিন্তু অনেক সমস্যা থাকে। তারপরে হচ্ছে তোমার বোনসের আরেকটা ডিজিজ হয়, সেটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, হ্যাঁ, এগুলো তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো। যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছো তারা তো এগুলোই পড়ছো, আর যারা আন্ডার গ্র্যাজুয়েশন এখনও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তাদের হয়তো টার্মসগুলো একটু নিউ লাগতে পারে। তবে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা সম্পর্কে কিন্তু এখন সবাই জানে, এবং এগুলোর কেস কিন্তু এখন অনেক অ্যাভেইলেবল। আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমরা একটা কি দুইটা এরকম অস্টিওজেনেসিস ইমপারফেক্টা দেখছি। ঠিক আছে, এখন আসো পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামটা হচ্ছে তোমার বোনসের এক্সটার্নাল সারফেসকে যে কানেকটিভ টিস্যু লেয়ারটা কভার করে থাকে সেই লেয়ারটার নামই হচ্ছে পেরিঅস্টিয়াম। ঠিক আছে, সেই লেয়ারটার নামই হচ্ছে পেরিঅস্টিয়াম। দ্য কানেকটিভ টিস্যু লেয়ার উইথ বোন ফর্মিং সেল দ্যাট কাভার দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বোন ইজ কল্ড পেরিঅস্টিয়াম। এই সংজ্ঞাটা এখানে ডেফিনিশনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় যদি অনেকেই বলে যে দ্য আউটার কাভারিং অফ দ্য বোনস ইজ কল্ড পেরিঅস্টিয়াম, হবে, ওর অ্যান্সারটাও হবে। আর এটা একটু সুন্দর বেশি, যে কানেকটিভ টিস্যু লেয়ার উইথ বোন ফর্মিং সেল দ্যাট কভার্স দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বোন ইজ কল্ড পেরিঅস্টিয়াম। আমাকে সবাই জিজ্ঞেস করছো, অনেকেই জিজ্ঞেস করো যে ম্যাডাম এগুলাকে ডেন্স রেগুলার না ডেন্স ইরেগুলার। দেখো, ডেন্স রেগুলারের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা এক্সাম্পল পড়ে ফেলছি, যে লিগামেন্ট, টেন্ডন আর হচ্ছে অ্যাপোনিউরোসিস। এগুলো ছাড়া বাকি যা পাওয়া যায় ডেন্স লেখা থাকলে ওটা বুঝতে হবে ডেন্স ইরেগুলার। ঠিক আছে, ম্যাক্সিমামই হচ্ছে ডেন্স ইরেগুলার। পেরিঅস্টিয়ামটা কিন্তু ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এদের স্ট্রাকচার দেখো, এদের স্ট্রাকচার হচ্ছে আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার আর ইনার সেলুলার লেয়ার। এখন এখানে বলতে পারো, অনেকেই এটা প্রশ্ন করবা যে তিনটা লেয়ার আমরা দেখছি বইয়ে, আউটার ফাইব্রাস লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার আর হচ্ছে ইনার সেলুলার লেয়ার। আসলে আমাদের স্যারেরা বেশি পছন্দ করেন হচ্ছে এভাবেই বলা, আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার। ইটস ভেরি স্ট্যান্ডার্ড, ইট সাউন্ডস স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর ইনার সেলুলার লেয়ার আসলে বেশি নাম্বার পাওয়া বা নিজেকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার কিছু টিপস আছে। এখন তুমি ওভাবে বলতে পারো আউটার ফাইব্রাস লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার, সেলুলার লেয়ার, এটা অ্যাজ ইউজুয়াল সবাই বলবে। আমরা সবার মতো যাবো না, আমরা একটু ডিফারেন্ট যাবো, যে আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার। এভাবে বললে মানে স্যারেরা অনেক খুশি হবে, এবং এটাই সবাই বেশি পছন্দ করে বলা। দিস ইজ দ্য, দেখো এই যে সাদা কালারের একটা সিলভার কালারের যেটা দেখতেছো সেটা কিন্তু পেরিঅস্টিয়াম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম। আর এখানে এন্ডোস্টিয়ামটা দেখবা না, এখানে শুধু পেরিঅস্টিয়ামটা দেখো। আর এখানে দেখো পেরিঅস্টিয়ামে কিছু পারফোরেটিং ফাইবারস আছে। এটার আরেকটার নাম হচ্ছে শার্পিস ফাইবার, এটার আরেকটার নাম হচ্ছে শার্পিস ফাইবার। এটা কি, এটাও বলে দিচ্ছি। তাহলে আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার,
এখন বলবা যে আউটার ফাইবার ভাস্কুলার লেয়ারে কি কি আছে। এখানে অবশ্যই ডেন্স কানেক্টিভ টিস্যু, আগেই বলছি ইটস এ ডেন্স কানেক্টিভ টিস্যু উইথ ফাইব্রোব্লাস্ট। কোলাজেন ফাইবার থাকবে টাইপ 1, কোলাজেন ফাইবার 1 মানে কিন্তু টাইপ 1, ঠিক আছে। স্মল ব্লাড ভেসেলস থাকবে, যেহেতু ভাস্কুলার লেয়ার তাহলে তো অবশ্যই বুঝতে হবে এখানে ব্লাড ভেসেলস, প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস। আর পেরিওস্টিয়াল যে কোলাজেন ফাইবারটা থাকে ওরা কি করে, ওরা হচ্ছে কিছু বান্ডেল তৈরি করে। এই বান্ডেলটাকে আমরা বলি হচ্ছে পারফোরেটিং ফাইবারস অর শার্পিস ফাইবার দ্যাট পেনিট্রেট দ্য বোন ম্যাট্রিক্স, এবং এই শার্পিস ফাইবারটা যেটা, আমি শার্পিস ফাইবার বলতে বেশি পছন্দ করি, তোমরা পারফোরেটিং ফাইবারও বলতে পারো, নাম দুইটাই জানতে হবে, ঠিক আছে। পেরিওস্টিয়াল যে কোলাজেন ফাইবার থাকে সেটা বান্ডেল তৈরি করে এবং এদেরকে আমরা তখন বলি পারফোরেটিং অর শার্পিস ফাইবার। দে পেনিট্রেট দ্য বোন ম্যাট্রিক্স দাস বাইন্ডিং ইট টু দ্য বোনস। পেরিওস্টিয়াম থেকে প্রচুর এক্সপ্লানেটরি কোশ্চেন আসে, তার মধ্যে একটা হচ্ছে যে পেরিওস্টিয়াম কিভাবে বোনসের সাথে বাইন্ড করে থাকে, ঠিক আছে, কিভাবে বোনসের সাথে বাইন্ড করে থাকে, তার একটা অ্যান্সার কিন্তু এই যে এইটা। Periosteal collagen fibers form bundles called perforating fiber that penetrate the bone matrix and binding it to the bones, ঠিক আছে, অনেকটা সুতার মতো। হ্যাঁ, মনে করো যে তুমি বোতাম লাগাও না, শার্টের বোতাম লাগাও না সুতা দিয়ে, ঠিক এরকম চিন্তা করো। তো পারফোরেটিং ফাইবারটা কিন্তু সে সুতার মতো কাজ করছে, ঠিক আছে, সে পেরিওস্টিয়ামকে বোনসের ম্যাট্রিক্সের সাথে লাগিয়ে রাখছে। ইনার সেলুলার লেয়ার, এখানে কি থাকবে বুঝতেই পারছো, যেখানে সেল থাকবে, সেলের মধ্যে বোন লাইনিং সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওপ্রোজেনেটর সেল পাওয়া যায় এখানে। এখন সেলের জন্য আমি কিছু প্রশ্ন বলি, যে পরের প্রশ্নটাই আসবে হচ্ছে তোমার পেরিওস্টিয়াম হেল্পস ইন দ্য ফর্মেশন অফ বোন ডিউরিং বোন রিপেয়ার, ঠিক আছে, অর ডিউরিং ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার হওয়ার পরে সে বোন রিপেয়ারে কিভাবে হেল্প করে, এরকম একটা প্রশ্ন আসে, ঠিক আছে, বোন রিপেয়ারে সে কিভাবে হেল্প করবে, এরকম একটা প্রশ্ন আসে। তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পেরিওস্টিয়াম বোনসের গ্রোথে কিভাবে হেল্প করে। পেরিওস্টিয়াম বোনসের গ্রোথে কিভাবে হেল্প করে, এই পেরিওস্টিয়ামে যেহেতু অস্টিওব্লাস্ট থাকে, সে কন্টিনিউয়াসলি তোমার অস্টিওব্লাস্টটাকে মানে সাপ্লাই দিতে থাকে, ঠিক আছে। এভাবে অস্টিওব্লাস্টের আরেকটা ফাংশন কি, সে বোনসের গ্রোথ করে বাই অ্যাপোজিশনাল মেথড, এভাবেই হচ্ছে তোমার পেরিওস্টিয়াম বোনসের গ্রোথে হেল্প করে, ঠিক আছে। এছাড়া কিন্তু বোনসের ফর্মেশনেও হেল্প করে পেরিওস্টিয়াম, কিভাবে, ওই যে একইভাবে ওদের মধ্যে অস্টিওপ্রোজেনেটর সেল আছে, অস্টিওপ্রোজেনেটর সেলগুলো তখন অস্টিওব্লাস্টে পরিণত হয়। অস্টিওব্লাস্টের ফাংশন কি, বোন ম্যাট্রিক্স তৈরি করা, আস্তে আস্তে এই বোন ম্যাট্রিক্স থেকে বোন ম্যাট্রিক্স সে তৈরি করবে, তারপরে হচ্ছে তোমার অস্টিওব্লাস্ট থেকে তৈরি হবে হচ্ছে অস্টিওসাইটের বোন ম্যাট্রিক্সটাকে মেনটেন করবে, আলটিমেটলি এভাবেই হচ্ছে সে বোন ফর্মেশন করবে। তাহলে পেরিওস্টিয়াম থেকে দেখো কতগুলো প্রশ্ন আসে, ঠিক আছে, কতগুলো প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যাই, এটা ফাংশন কি, প্রোটেক্টস দ্য বোন, প্রথমেই আসতেছে প্রোটেক্টস দ্য বোন, তারপর হচ্ছে রিসিভ দ্য অ্যাটাচমেন্ট অফ মাসেলস অ্যান্ড মেনটেন দ্য শেপ অফ দ্য বোন, give nutrition to the outer part of the compact bone, হ্যাঁ, outer part of the compact bone ও সাপ্লাই দেয়, নিউট্রিশন সাপ্লাই দেয় বাই পেরিওস্টিয়াল ভেসেলস, আমরা একটু আগে দেখলাম কিন্তু ছবিতে। helps in subperiosteal deposits of bone formation increasing the width of the bone, একই কথা, যে সে বোনস কিভাবে তৈরি করে, বোনসের গ্রোথে কিভাবে হেল্প করে, ঠিক আছে। দেখো তাহলে পেরিওস্টিয়াম থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে এবং অ্যান্সার কিন্তু সেম। এন্ডোস্টিয়ামটা দেখো, এন্ডোস্টিয়ামটা হচ্ছে ইন্টারনাল সারফেস অফ দ্য বোন and which is covered by a single layer of connective tissue called endosteum. এটার স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারে কি থাকে, এটা হচ্ছে তোমার ভেরি থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু, ভেরি থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু কন্টেইনিং অস্টিওপ্রোজেনেটর সেল, অস্টিওব্লাস্ট অ্যান্ড বোন লাইনিং সেল। সেম সেলগুলো যেগুলো পেরিওস্টিয়ামে পাওয়া যায় সেগুলোই হচ্ছে আমাদের এন্ডোস্টিয়ামে পাওয়া যায়, বাট এখানে কিছু পার্থক্য আছে। এন্ডোস্টিয়ামটা কেমন থাকবে, এন্ডোস্টিয়ামটা কিন্তু কনসিডারেবলি থিনার থাকে, এন্ডোস্টিয়ামটা কিন্তু কনসিডারেবলি থিনার থাকবে দেন পেরিওস্টিয়াম, ঠিক আছে। আর পেরিওস্টিয়ামে আমরা লেয়ার পাচ্ছি, এন্ডোস্টিয়ামে কিন্তু আমরা এরকম কোনো লেয়ার পাচ্ছি না। তাহলে পেরিওস্টিয়ামে আমরা লেয়ার পাচ্ছি, এন্ডোস্টিয়ামে আমরা এমন কোনো লেয়ার পাচ্ছি না।
তাহলে এইটা একটা পার্থক্য। আরেকটা হচ্ছে তোমার এন্ডোস্টিয়ামটা, যেটা এন্ডোস্টিয়ামটা হচ্ছে পেরিওস্টিয়ামের থেকে থিন থাকবে, থিনার থাকবে, ঠিক আছে। তাহলে এটার ফাংশন হচ্ছে কি, ফাংশন হচ্ছে প্রোভাইড নিউট্রিশন টু দ্য অসিয়াস টিস্যু, অবশ্যই নিউট্রিশন দিবে। আর হচ্ছে তোমার ইট সাপ্লাই দ্য নিউ অস্টিওব্লাস্ট কন্টিনিউয়াসলি ফর রিপেয়ার অ্যান্ড গ্রোথ অফ দ্য বোন। যেহেতু এখানে অস্টিওব্লাস্ট আছে, যেখানে অস্টিওব্লাস্ট থাকবে সেখানে বুঝে নিবা যে হয় বোনসের রিপেয়ারে হেল্প করবে অথবা গ্রোথে হেল্প করতেছে, ঠিক আছে। পিকচারটা আমাদের সেম পিকচারই। এই যে এটা হচ্ছে এন্ডোস্টিয়াম, এই যে দেখো এটা ম্যারো, বোন ম্যারোকে লাইন করে থাকে যে লেয়ারটা ইনার সারফেসে, এটাকে আমরা বলতেছি এন্ডোস্টিয়াম, এটার নামই হচ্ছে এন্ডোস্টিয়াম। এটা নেট থেকে নামানো পিকচার। কেউ যদি মনে করো যে আমি একটু বড় সুন্দর পিকচার দেখবো, তোমরা ইন্টারনেট থেকে ওই টপিকসটা দিয়ে সার্চ করলে গুগলসে একদম ওরকম পিকচারগুলো পেয়ে যাবা, ঠিক আছে। আমার পিকচারের সাথে মিল আছে দেখবা। আচ্ছা, এটা গ্রস স্ট্রাকচার। গ্রস স্ট্রাকচার দেখো, আমরা এটা কিন্তু গ্রস আমি উপরে বলে নিছি, গ্রস কথাটা খেয়াল করো, কারণ একটু পরে যখন কম্প্যাক্ট বোন বলবো তখন তোমরা বুঝতে পারবা না যে কম্প্যাক্ট কেন বলতেছি। বোনসের মধ্যে দেখো, এটা কিন্তু বোনসটা যদি আমি সেকশন করি, মানে আমি যদি লঙ্গিটিউডিনালি একটা বোনসকে সেকশন করি, তাহলে আমরা কি পাই, আউটার কম্প্যাক্ট পার্ট, এই যে মোটা পার্টটা, এটা একদম দেখো আইভরি মানে একদম ইয়ার মতো, আয়রনের মতো, কোনো ফাঁকটা কিছু নাই। বাট এখানে পোরাস থাকে, ওই ছোট ছোট পোর থাকে, এটা আমরা এখান থেকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আউটার কম্প্যাক্ট পার্ট। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমার ইনার স্পঞ্জি পার্ট, ইন্টার কানেক্টিং অনেকগুলো ক্যাভিটিস। এই যে ক্যাভিটিসগুলো একটার সাথে আরেকটার কানেকশন আছে, ঠিক আছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। তাহলে আউটার কম্প্যাক্ট পার্ট আর ভিতরে থাকে হচ্ছে ইনার স্পঞ্জি পার্ট। এখন আসো টাইপস অফ বোনস। এখানে যে পার্থক্যটা করানো হয়েছে সেটা কিন্তু আমাদের হিস্টোলজিতে যতটুকুন দরকার আমি ততটুকুন এখানে দিয়েছি। আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে টাইপস অফ বোন, যেটা ইন ডিটেলস, মানে যেটা আমরা তোমার গ্রসেও লাগে, সেখানে আমরা কিভাবে বোনসের ক্লাসিফিকেশনটা করবো সেটা আমি দেখাই দিব। হ্যাঁ, এই বোনসের লেকচারের ব্যাপারে আমি একটা কথা বলবো ক্লাসের শেষে। আচ্ছা, নাফিসা বিশ্বাস, আচ্ছা কেউ পোস্ট করবা না, হ্যাঁ, এটাকে কি বলে, ইমোজি দিয়ে কোনো কিছু পোস্ট করবা না, হ্যাঁ, এটা দিয়ে পোস্ট করবা না, কারণ অনেক কমেন্টস আমি পরবর্তীতে আমি করতে পারি না। অনেকের হয়তো আমি এখান থেকে দেখে যার অ্যান্সারটা একটু ছোট, আমার লেকচারের টাইম কম নিবে, তারটা আমি এখানে অ্যান্সার দিয়ে দিই। আর মাথা ঘোরানোর কিছু নাই, মাথা ঘুরবেই, হ্যাঁ, যে কোনো পড়ালেখা মানেই মাথা ঘুরবে। আর পড়তে আসছো তোমরা মেডিকেলে, তো মেডিকেল মানেই মেডিকেলের সাথে মানে মাথা ঘোরানোর অনেক বড় একটা সম্পর্ক আছে। এখন এগুলো তো জাস্ট মানে প্রিলিমিনারি। কোনটা মনে রাখবা, অ্যানাটমি পড়বা, ফিজিওলজি পড়বা, বায়োকেমিস্ট্রি পড়বা, প্যাথোলজি পড়বা, নাকি ফরেন্সিক পড়বা, নাকি কমিউনিটি মেডিসিন পড়বা, নাকি সার্জারি মেডিসিন গাইনি পড়বা, এগুলোর আবার ডিভাইডেশন আছে। সো যেহেতু আমাদের সবাইকে যেহেতু মানুষ মানে হিউম্যান লাইফ নিয়ে ডিল করতে হয়, সো ইটস নট এ ইজি টাস্ক। এই কথাগুলো হচ্ছে সবসময় চিন্তা করবা। আর মাথা ঘোরানোর আসলে কিছু নাই, পড়ালেখা যখন একটু বেশি হবে বা জিনিসগুলো হচ্ছে একটু ইলাবরেটলি বলা হয়েছে, সেই জন্য হয়তো তোমাদের কাছে অনেকটা মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমরা আগে দেখি নাই, অথচ তোমরা কিন্তু এগুলো সবই আগে পড়ছো। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের সবই পড়া, কোনোটাই আননোন না, কিন্তু এখানে একটু ইলাবরেটলি বলা হয়েছে। আর পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ, এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, মাহির লিখছে, কাকে লিখছে আমি বুঝতেছি না। আচ্ছা, এখন দেখো, গ্রস অবজার্ভ, কেউ ইমোজি দিয়ে কমেন্টস করবা না, হ্যাঁ, ইমোজি দিয়ে কমেন্টস করবা না। এটা কিন্তু তোমাদের এক ধরনের ক্লাস হচ্ছে, এটা কিন্তু অনলাইনের লাইভ না যে তুমি তোমার ইমোজি দিয়ে তুমি এটা কোনো অ্যান্সার দিবা, এটা একটা ক্লাস। সো প্লিজ ডু সাম রেসপেক্ট। এখান থেকে অনেকেই লাভবান হচ্ছে, অনেকে যাদের ভালো লাগবে না তারা প্লিজ লিভ করবা বা ইগনোর করে যাবা, কোনো অসুবিধা নাই, বাট ইমোজি দিয়ে দিবা না।
এটা আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যখন আমরা বোনসের গ্রস অবজারভেশন করবো, একটা ক্রস সেকশন যখন আমরা দেখব, তখন হচ্ছে আমরা একটা ডেন্স এরিয়া পাই। ঠিক আছে, একটা ডেন্স এরিয়া পাই, যেটা হচ্ছে আমরা আগে বললাম, সেটা হচ্ছে কম্প্যাক্ট বোন, যেটা হুইচ রিপ্রেজেন্টস দ্য 80% অফ দ্য টোটাল বোন ম্যাস। কম্প্যাক্ট বোন হচ্ছে তোমার টোটাল বোন ম্যাসের 80%। ঠিক আছে, আরেকটা এরিয়া পাই, দেখো ডিপার এরিয়াস, আরেকটা পাই হচ্ছে ডিপার এরিয়াস উইথ নিউমেরাস ইন্টারকানেক্টিং ক্যাভিটিস, যেটাকে আমরা বলতেছি ক্যান্সেলাস অর ট্রাবিকুলার অর স্পঞ্জি বোন। এটা 20% কভার করবে টোটাল বোন ম্যাসের। ওটা যেহেতু 80%, এটা অবশ্যই 20%। যে কথাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বোল্ড করে দিই, যেন বারবার তোমাদের চোখে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা বোনসের ক্রস সেকশনকে গ্রসলি দেখবো, একটু আগে আমি যে পিকচারটা দেখে আসছিলাম সেটাই। এটা হচ্ছে যে আমাদের যে ডেন্স এরিয়াটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্প্যাক্ট বোন অর কর্টিক্যাল বোন। আর এর ভিতরে যে ডিপার এরিয়া থাকে, এরা কিভাবে থাকে, নিউমেরাস ইন্টারকানেক্টিং ক্যাভিটিস, এদেরকে আমরা বলবো ক্যান্সেলাস বোন অর স্পঞ্জি বোন অর ট্রাবিকুলার বোন, যেটা হচ্ছে টোটাল বোন ম্যাসের 20% তৈরি করছে। আর মাইক্রোস্কোপিক্যালি যেটা দেখবো, হ্যাঁ, এটা আমাদের হিস্টোলজির সাথে রিলেটেড। আমরা দুই ধরনের বোনস দেখি, একটা হচ্ছে তোমার ল্যামেলার বোন, আর একটা হচ্ছে উভেন বোন। ল্যামেলার বোন আর একটা হচ্ছে উভেন বোন। ল্যামেলার বোনগুলো হচ্ছে তোমার ম্যাচিউর বোন, আর উভেন বোনগুলোকে আমরা বলি হচ্ছে ইম্যাচিউর বোন। ঠিক আছে, অনেক সময় ম্যাচিউর ইম্যাচিউরও বলে অনেকে। আমি আগেই বলেছি যে আমাদের অ্যানাটমির ক্ষেত্রে প্রত্যেকটার একটু অর মিনিংসটা, মানে একটারই অনেকগুলো সাইনোনিম থাকে, এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য অনেক খুশির খবর। দেখো, আচ্ছা, নুসরাত জাহান, হ্যাঁ, লেফটে নিলে ভালো হয়। দেখো, আমি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আমিও তো এখান থেকে দেখতে পাচ্ছি। এখন দেখো, মনে হয় এটা ঠিক আছে। আর যাদের একটু প্রবলেম মনে হচ্ছে তারা লাইভটা কেটে অ্যাগেন প্লিজ জয়েন করো। হ্যাঁ, অনেক সময় আমাদের নিজেদেরও মোবাইলের কারণে এদিক ওদিক একটু লাগে। আমার মনে হচ্ছে যে ইয়াতে ক্লিয়ার আছে। আর আজকে তোমাদের জন্য নতুন একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে এখন আর ছবি পেস্ট করি নাই। অনেকে বলো দেখি না, সেজন্য এটা কিন্তু আসলে টোটালি একটা টেবিল ছিল, সেই টেবিলটাকে আমি ব্রেকডাউন করছি। ঠিক আছে, 4টা বোনসের টাইপ একসাথে ছিল, সো আমি এটাকে ব্রেকডাউন করে দুইটা করে নিয়ে আসছি। এখন মনে হয় তোমাদের একটু ক্লিয়ারলি এটা দেখা যাবে। আচ্ছা, টাইপস অফ বোন, সেটা হচ্ছে উভেন বোন, যেটা হচ্ছে তোমার নিউলি ক্যালসিফাইড বোন। ঠিক আছে, এরা হচ্ছে উভেন বোন, এরা নিউলি ক্যালসিফাইড বোনস। এদের হিস্টোলজিক্যাল ফিচার্সটা দেখো, এরা হচ্ছে তোমার ইরেগুলার অ্যান্ড র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, ইরেগুলার অ্যান্ড র্যান্ডম অ্যারেঞ্জমেন্টে থাকবে সেলগুলো। ঠিক আছে, কোলাজেন ফাইবার তো থাকবেই। অ্যান্সার, আচ্ছা, ট্রাবিকুলি কি অ্যাস করলে অ্যান্সার কি দিব? ওই যে ইন্টারকানেক্টিং ক্যাভিটিস, সেটাই। আর সুপার ইম্পোজড ল্যামেলাটা কি ম্যাম? আচ্ছা, ল্যামেলা আমি এটা তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো, একটু পেশেন্স করো। বোনসটা যখন আসলে লেকচারটা শুরু হয় তখন আমাদের মনে হয় যে কখন আমরা এই টপিকসগুলো পড়বো, এই টপিকসগুলো পড়বো। হ্যাঁ, এটা আমাদের নিজেদের মধ্যে একটা থাকে। আর তোমরা হচ্ছে ক্যামেরার ওই প্রান্তে, হ্যাঁ, মানে টেবিলের ওই পাশে, আর আমি হচ্ছে টেবিলের এই পাশে। এখন আমার চিন্তা থাকবে আমি কিভাবে ইজিলি তোমাদেরকে বোঝাতে পারবো, কারণ যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা আমি ফ্রন্ট ক্যামেরা আমি পরে বলবো তোমাদেরকে, যে আসলে বোনসের যে লেকচারটা সেটা কিভাবে প্রিপেয়ার করা হয়। আচ্ছা, উভেন বোন আমি খুবই স্লোলি যাব, আর তোমরাও আমার সাথে স্লোলি যাবা। হ্যাঁ, স্লোলি যাবা, বিকজ এই আজকে এখন পর্যন্ত আমি যতটুকুন পড়াবো ততটুকুন তোমরা জাস্ট বাসায় যে আবার এটাকে একটু ফলো করবা, তখন দেখবা প্রত্যেকটা লাইনে প্রশ্ন করা যায়, ঠিক আছে? সেই জন্য কিছু জিনিস দেখবা আমরা অনেক আস্তে আস্তে পড়াই, আবার কিছু জিনিস আমরা একটু দ্রুত যাই। তো যেগুলো একটু আস্তে পড়াবো, এটা বুঝতে হবে যেটা আমাকে একটু দীর্ঘ সময় মাথায় রাখতে হবে।
তাহলে দেখো উভেন বোন যেটা, সেটা হচ্ছে আমরা বলি এগুলোকে নিউলি ক্যালসিফাইড বোনস। এদের হিস্টোলজিক্যাল ফিচার্সটা দেখো, এদের যে স্ট্রাকচারটা যেটা থাকে সেটা হচ্ছে ইরেগুলার এবং র্যান্ডম অ্যারেঞ্জমেন্টে থাকে সেলগুলো। আর কোলাজেন ফাইবার অবশ্যই থাকবে, আর ক্যালসিফিকেশনটা হবে লাইটলি। তুমি কোথায় কোথায় পাচ্ছ? ডেভেলপিং অ্যান্ড গ্রোয়িং বোনস, যেখানে যেখানে ডেভেলপিং বোনস এবং গ্রোয়িং বোনস যেগুলো, সেগুলোতে পাবা। এছাড়া কিছু হার্ড ক্যালাস অফ বোন ফ্র্যাকচার্স, হার্ড ক্যালাস অফ বোন ফ্র্যাকচার্স মানে বোন ফ্র্যাকচার যখন হয়, বোনটা যখন রিপেয়ার হয় তখন কিন্তু একটা ক্যালাস তৈরি হয়, সেই হার্ড ক্যালাসের মধ্যে তুমি উভেন বোন পাবা। এদের সাইনোনিম খেয়াল করো, সাইনোনিম হচ্ছে এদেরকে নাম ডাকা হয় ইম্যাচিউর বোন অথবা প্রাইমারি বোন অর বান্ডেল বোন। দেখছো, বান্ডেল বোনটা তো এটা মনেই থাকবে না না পড়লে বা না জানলে, কারণ বান্ডেল বোন এটা কিন্তু একদমই আনকমন একটা নাম। ইম্যাচিউরও বুঝতে পারবা, প্রাইমারি বোনস বললেও বুঝতে পারবা, বাট বান্ডেল বোন হিসেবে বললে কিন্তু অনেকেই বুঝতে পারবে না। আর ল্যামেলার বোনটা দেখো, এটা হচ্ছে রিমডেল ফ্রম উভেন বোন, মানে উভেন বোনের রিমডেলিং হয়ে তৈরি হচ্ছে ল্যামেলার বোন। রিমডেলিং মানে আরো কিছু ক্যালসিফিকেশন, মানে হেভিলি ক্যালসিফিকেশন হয়েছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ল্যামেলার বোন। এখানে কেমন ভাবে অ্যারেঞ্জ থাকে দেখো, এখানে কলাজেন ফাইবারগুলো প্যারালালি থাকবে, প্যারালাল বান্ডেল অফ কলাজেন ইন থিন লেয়ার। মানে যে আমাকে জিজ্ঞেস করছো ল্যামেলা কি জিনিস, কলাজেন ফাইবারগুলোই, কলাজেন ফাইবারগুলো যখন তোমার থিন লেয়ারে থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যামেলা, ঠিক আছে। উইথ রেগুলারলি স্পেসড সেল বিটুইন, তার মানে কি প্যারালালি বান্ডেল থাকবে কোলাজেন ফাইবারগুলো, আর এদের মাঝখানে মাঝখানে সেল থাকবে, আর এরা হচ্ছে হেভিলি ক্যালসিফাইড। এটা আমরা কোথায় পাবো? অল নর্মাল রিজিয়নস অফ দ্য অ্যাডাল্ট বোন, মানে যে কোনো অ্যাডাল্ট বোনের যেসব জায়গায় নর্মাল রিজিয়ন, সেই সব জায়গায় হচ্ছে আমরা ল্যামেলার বোন পাবো। মানে ল্যামেলার বোনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায়, অবশ্য অবভিয়াসলি এটা বেশি পাওয়া যাবে। আর এটার সাইনোনিম দেখো, সাইনোনিম মানে হচ্ছে কি একই রকম মিনিং, মানে একই মিনিং। ম্যাচিউর বোন হিসেবে বলা হয়, এদেরকে সেকেন্ডারি বোন হিসেবেও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কম্প্যাক্ট বোন, যেটা হচ্ছে 80% অফ দ্য ল্যামেলার বোন। ল্যামেলার বোনের 80% হচ্ছে তোমার কম্প্যাক্ট বোন। এরা কিরকম ভাবে থাকে? ল্যামেলাগুলো থাকবে হচ্ছে প্যারালালি অথবা ডেন্সলি প্যাকড, হয় প্যারালালি নাহলে ডেন্সলি প্যাকড, ঠিক আছে। এদের মেজর লোকেশনটা কোথায়? থিক আউটার রিজিয়ন জাস্ট বিনিথ দ্য পেরিওস্টেম। যত অত বেশি কথা মনে না থাকলে, মানে যেই জায়গাগুলো বোনসের অনেক থিক থাকে সেই থিক জায়গাগুলোতে, প্লাস হচ্ছে তোমার জাস্ট বিনিথ দ্য পেরিওস্টেম, এগুলোতে আমরা পাই হচ্ছে কম্প্যাক্ট বোন। আর এটার সাইনোনিম হচ্ছে কর্টিক্যাল বোন, এদের সাইনোনিম হচ্ছে কর্টিক্যাল বোন। আর আরেকটা হচ্ছে তোমার ক্যান্সালাস বোন, যেটা হচ্ছে ল্যামেলার বোনের 20% কভার করছে। এখানে কি থাকে দেখো, এদের হিস্টোলজিক্যাল ফিচার্স হচ্ছে ইন্টারকানেক্টেড থিন স্পিকিউলস, ইন্টারকানেক্টেড থিন স্পিকিউলস অর ট্রাবিকুলি। এগুলাকে আমরা অনেকে স্পিকিউলসও বলি। স্পিকিউলস মানে তোমার একটু মানে মাথাটা বের হয়ে থাকে স্পাইকের মতো, হ্যাঁ, কিন্তু স্পাইকগুলো এত ধারালো না। তাহলে এরকম ছোট ছোট কিছু স্পাইক, আমরা যে ছেলেরা জেল দিয়ে মাথায় কি করে স্পাইক বানায় না, ওরকম স্পাইক চিন্তা করো, কিন্তু এত ধারালো না, একটু ভোতা ভোতা, সেগুলাকে আমরা বলি হচ্ছে স্পিকিউলস। দে আর কভার্ড বাই এন্ডোস্টিয়াম। আর ইনার রিজিয়ন অফ দ্য বোনস অথবা অ্যাডজাসেন্ট টু দ্য ম্যারো ক্যাভিটিস, অ্যাডজাসেন্ট টু দ্য ম্যারো ক্যাভিটিস। ইনার রিজিয়ন অফ দ্য বোনসে পাবা, অ্যাডজাসেন্ট টু দ্য ম্যারো ক্যাভিটিসে পাবা। তাহলে এটার আরেকটা সাইনোনিম হচ্ছে স্পঞ্জি বোন। এগুলোকে কিন্তু স্পঞ্জি বোনও বলে, ট্রাবিকুলার বোনও বলে, অথবা মেডুলারি বোনও বলে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ল্যামেলার বোন আমি আজকে পড়াবো না, আমি ল্যামেলার বোনটা পড়াবো না, আমি একটু ফার্স্ট ইয়েতে যাচ্ছি। আসলে আমাদের আজকে মেইন টপিকস যেটা ছিল, যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা প্রথমে পড়ছি বোনস কাকে বলে, বোনসের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বোনস কাকে বলে আমরা পড়লাম। দেন পড়েছি হচ্ছে বোনসের ফাংশন, তারপর পড়েছি বোনসের কম্পোজিশন। বোনসের কম্পোজিশনে থাকবে বোনসের সেল, আর থাকবে হচ্ছে আমাদের বোন ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে অর্গানিক কম্পোনেন্ট থাকবে আর ইনঅর্গানিক কম্পোনেন্টস থাকবে। এদের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটেট যেটা, সেটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্মে পাওয়া যায়, আর ক্যালসিয়াম ফসফেটটা হচ্ছে নন ক্রিস্টালাইন ফর্মে। এরপরে আমরা সেলগুলোর বর্ণনা দিছি, অস্টিওপ্রোজেনিটর সেল, এদের বর্ণনা দিছি, এরা কোথায় পাওয়া যায়, কোথা থেকে আসে, এদের ফাংশন,
সেম অ্যাজ মানে অস্টিওব্লাস্টও সেম, অস্টিওসাইটেও সেম ছিল। কিভাবে এদের কোথায় পাবা, এরা কোথা থেকে আসে, এদের বংশ পরিচয় কি, এদের ফাংশন কি, ঠিক আছে। আর এখন এরা কোথায় থাকে, মানে এদের লোকেশন। অস্টিওক্লাস্ট হচ্ছে কোথা থেকে আসে, মানে এদের পূর্ব ঠিকানা কি, এখন কোথায় থাকে, এদের বংশ পরিচয় কেমন, ফাংশন কি, সব কিছু। আর এদের কিছু স্পেশাল ফিচার্স আছে, সবই আমরা পড়ে ফেলেছি। তারপরে বোন লাইনিং সেল, বোন লাইনিং সেলগুলো কাকে বলে, অস্টিওব্লাস্ট সেলেরই যখন সিনথেসাইজিং অ্যাক্টিভিটিটা তোমার ডিক্লাইন করবে তখনই আমরা সেই অস্টিওব্লাস্ট সেলগুলোকে আমরা বলবো হচ্ছে বোন লাইনিং সেল। এখানে আমরা পিকচারটা দেখিয়েছি। তারপরে আমরা বোন ম্যাট্রিক্স সম্পর্কে পড়ছি। এখানে আমরা যেটা পড়ছি যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যাবান্ডেন্ট থাকে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট, তবে ক্যালসিয়াম ফসফেটও সিগনিফিকেন্ট অ্যামাউন্টে আমরা পাবো। আর হাইড্রক্সি অ্যাপেটাইটের ক্রিস্টালে একটা ওয়াটার বাউন্ড, একটা ওয়াটারে একটা লেয়ার থাকে, সেই জন্য সে আয়নগুলোকে মুভমেন্ট মানে মুভমেন্টে হেল্প করতে পারে। আর অর্গানিক ম্যাটেরিয়ালগুলো আমাদের কি, টাইপ 1 কোলাজেন ফাইবার, প্রোটিওগ্লাইকেন, তারপর হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে তোমার অস্টিওনেকটিন। আর ক্যালসিয়াম বাইন্ডিং কিছু গ্লাইকোপ্রোটিন থাকে যেটা বোনসের জন্য স্পেসিফিক, সেটা হচ্ছে অস্টিওক্যালসিয়াম, ঠিক আছে। এছাড়া হচ্ছে ফসফেটেজ এনজাইম থাকে। আর কিছু আদার্স টিস্যু আছে যেগুলো হচ্ছে তোমার টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে, বাট কোনো অস্টিওক্যালসিন বা ম্যাট্রিক্স ভেসিকল থাকবে না। এরা হচ্ছে তোমার নর্মালি ক্যালসিফিকেশনও এইসব বোনসে হবে না। আর যেহেতু বেশি পরিমাণে কোলাজেন কন্টেন্ট আছে, সেই জন্য বোনস ডিক্যালসিফাইড বোন ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাসিডোফিলিক থাকে। তারপরে আমরা পড়লাম যে বোনসটা যদি ডিক্যালসিফিকেশন হয়ে যায় তাহলে বোনসের শেপে কোনো সমস্যা হবে না, বোনসের শেপটা প্রিজার্ভ থাকবে, বাট এটা তোমার টেন্ডনের মতো ফ্লেক্সিবল হয়ে যাবে। আচ্ছা, তারপরে পেরিঅস্টিয়ামের স্ট্রাকচার, মানে পেরিঅস্টিয়ামের লেয়ার কি কি, আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার, তারপরে হচ্ছে আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ারে কি কি থাকে, এবং এখানে আমরা পড়লাম যে শার্পিস ফাইবার আর পারফোরেটিং ফাইবার কি। তারপরে আমরা ইনার সেলুলার লেয়ারে কি কি সেল থাকে, আমরা পেরিঅস্টিয়াম থেকে পড়লাম যে পেরিঅস্টিয়ামটা কিভাবে বোনসের সাথে বাইন্ড করে থাকে, তারপরে হচ্ছে সে কিভাবে বোনসের গ্রোথে হেল্প করে, এরপরে হচ্ছে তোমার বোন রিপেয়ারে কিভাবে হেল্প করে, বোন ফর্মেশনে কিভাবে হেল্প করে, এদের ফাংশন কি। এন্ডোস্টিয়ামের প্রথমে পড়লাম হচ্ছে ডেফিনিশন, তারপর পড়লাম আমাদের স্ট্রাকচারের মধ্যে আমরা ওভাবে লেয়ার হিসেবে পাই না, শুধু সরাসরি এখানে একটাই লেয়ার, সেটা হচ্ছে সেলুলার লেয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এন্ডোস্টিয়ামটা পেরিঅস্টিয়ামের থেকে অনেক থিনার থাকে। তারপরে এদের ফাংশন পড়লাম, ছবি দেখলাম, গ্রস স্ট্রাকচারে আউটার কম্প্যাক্ট পার্ট, ইনার স্পঞ্জি পার্ট। তারপর হচ্ছে তোমার বোনসের টাইপের মধ্যে কম্প্যাক্ট বোন কোনটা আর ক্যান্সেলাস বোন কোনটা। তারপর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যখন আমি করেছি বোনসের টিস্যু, মানে আন্ডার মাইক্রোস্কোপের নিচে, তখন আমরা দুই ধরনের বোনস পেয়েছি, একটা হচ্ছে ল্যামেলার বোন আর একটা হচ্ছে উভেন বোন। এগুলো আমরা উভেন বোন, ল্যামেলার বোন, তারপর কম্প্যাক্ট বোন আর ক্যান্সেলাস বোনের হিস্টোলজিক্যাল ফিচার্স, এগুলোর মেইন লোকেশন কোথায় এবং সাইনোনিম মানে আদার্স কি নামে ওদেরকে ডাকা হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসের টাইমও অলমোস্ট শেষ। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বোনসের যে লেকচারটা আমরা আসলে বোনস আমরা হিস্টোলজিতেও পড়াই, প্লাস হচ্ছে আমাদের গ্রস অ্যানাটমিতেও পড়াই। সো দুইটা একসাথে মার্চ করে আমার লেকচারটা আমি তৈরি করছি, যেন আলাদা করে আমাদেরকে পড়তে না হয়, আমাদের যেন এটা পড়লে গ্রসে যেটুকুন আমাদেরকে মানে পড়তে হয় সেটাও যেন এখানে কভার হয়ে যায়, সেই জন্য সেভাবে লেকচারটা তৈরি করা। সো লেকচারটা হয়তো পড়লে অনেকেরই হয়তো জিনিসগুলো অনেক নিউ টার্মস আছে, কেউ হয়তো এত বেশি স্পেসিফিকভাবে হয়তো পড়েন, মানে হয়তো পড়াটা সেভাবে হয় নাই। সো তোমরা যে কেউ এটা একটু দেখে নিও, আর যারা হচ্ছে এখন ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। বোনসের লেকচারগুলো একটু করার চেষ্টা করো, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রচুর প্রশ্ন আসে, আগেও বলেছি। আর হ্যাঁ, যাদের যেটা তোমাদের মানে জানার যে
এই পর্যন্ত তোমাদের যতটুকুন পড়ানো হয়েছে ততটুকুর মধ্যে যদি কোনো কিছু এমন থাকে যে বুঝতে পারো না, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখো, আমি পরে দেখে আমি তার অ্যান্সার দিব। আর আসলে লাইভ ক্লাসে যখন হয় তখন কমেন্টসগুলো সব উপরে উঠে যেতে থাকে, তো কমেন্টসগুলোর অ্যান্সার যদি আমি দেওয়া শুরু করি তাহলে হচ্ছে যে লেকচারের টাইমটা ওভার হয়ে যাবে। আমার যে কন্টেন্ট আমি প্রেজেন্ট করেছি সেই কন্টেন্ট অনুযায়ী আমি যেতে পারবো না, সেই জন্য হচ্ছে কমেন্টসগুলো তখন অ্যান্সারটা না দিয়ে আমি পরবর্তীতে অ্যান্সার দেব। এটা হচ্ছে আমার মেথড। আর সবাই একটু হঠাৎ করে ইমোজি দিলে না, এটা হচ্ছে তোমার ক্লাসটা তো শুধু তোমরা দেখো না, আরও অনেকেই ক্লাসটা ফলো করে, তো দেখে হঠাৎ করে দেখা যায় যে এরকম ধরনের ইমোজি দিলে এটা কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়। আর ক্লাস হচ্ছে কারো ভালো লাগবে, কারো ক্লামজি লাগবে, কারো ইনফরমেটিভ লাগবে, কারো ইনফরমেটিভ লাগবে না, এটাই স্বাভাবিক। আমরা এগুলো মেনে নিয়েই আমরা ক্লাসগুলো প্রিপেয়ার করি বা ক্লাসগুলো নিচ্ছি। এর মধ্যে যারা লাভবান হচ্ছে তারা তো লাভবান হচ্ছে, আর যাদের মনে হচ্ছে যে না এখন হয়তো অনেক এটা না, তারা তো রেকর্ডেড এখানে থাকে, রেকর্ডেড লাইভ দেখে নিতে পারবা, অসুবিধা নাই। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক কিছু আমি হয়তো এখানে না করে দিই, যেটা এটা করো না, এতে যদি কেউ মানে মনোকষ্ট পেয়ে থাকো তবে আসলে এখানে কিছুই করার নাই, কারণ এটা যেহেতু একটা লাইভ সেশন, সো কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়, ঠিক আছে, কিছু জিনিস মেনটেন করতে হয়, বিকজ এটা তো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। সো এই জিনিসগুলো সবাই একটু খেয়াল করবা, আর সবাইকে একটু রেসপেক্ট করার চেষ্টা করবা। সবাই দেখবা যে তোমার কলিগ, তোমার ব্যাচমেট, তোমার রিডিং পার্টনার, তোমার সাথে যারা পড়ালেখা করছে, ইভেন তোমার জুনিয়র যারা, সবাইকে একটু রেসপেক্ট করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তুমি বিনিময় নিজেই অনেক বেশি রেসপেক্টেড হচ্ছ। আর সবার ক্লাস যে ভালো লাগবে তাও না, পজিটিভ নেগেটিভ দুটোই আছে, পজিটিভ নেগেটিভ দুটোই আছে, কারো আমার কথা ভালো লাগবে, কারো খারাপ লাগবে। সো এটা নিয়ে আমরা কেউ বদর হই না, হ্যাঁ, এটা নিয়ে আমরা কেউ বদর হই না, কিন্তু তুমি যদি এরকম একটা সোশ্যাল মানে মিডিয়াতে এভাবে যদি কমেন্ট করো তাহলে তোমার নামটাই ওখানে দেখা যাবে। সো হাইলাইটেড, তোমার ওখানে এত বড় একটা ইমোজিতে তোমার মাথা ঘুরতেছে, তুমি এরকম একটা কমেন্টস দিলে আমার নজরটা ওখানে যেয়ে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট টুয়েসডেতে আবার ক্লাস নিব ইনশাল্লাহ, বাকিটা আমরা কন্টিনিউ করবো। আর যারা অনেকেই বোনস আর কার্টিলেজের পার্থক্যটা জানতে চাচ্ছ তাদেরকে আমি ইনশাল্লাহ নেক্সট যখনই আমার বোনসের লেকচারটা আমি যেদিন বলবো যে হ্যাঁ এখন শেষ হয়েছে, সেদিন আমি পার্থক্যটা বলবো, কারণ এই পার্থক্যটা সবার লাস্টেই সবসময় বলি, সো সেভাবেই বলবো। নেক্সট মঙ্গলবারের ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবা ইনশাল্লাহ। আর ততদিন পর্যন্ত আল্লাহ পাক যদি হায়াতে রাখে তাহলে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিজের সেফটি নিজে মেনটেন করবা এবং বাসায় থাকবা। আর বাইরে খুব বেশি ঘোরাঘুরি বা যাওয়ার দরকার নাই, আর যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই নিজের সেফটি মেনটেন করে তারপরে বের হবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ।